কাছে শুনতে সরি স্যার আমি এটা তুমি রিপোর্ট করো যে ভিডিও এটা আইটিতে রিপোর্ট করো যে আমার ভিডিও হয়নি এরকম, ঠিক আছে? আচ্ছা যা দেখেন, স্যার এখন মানুষ প্রিকশন ইজ অলওয়েজ বেটার। তো তার মানে কি প্রতিরোধ সবসময় কিওরের চেয়ে ভালো। যে কোনো একটা অসুখ হওয়ার আগে সেটা যদি আমরা প্রতিরোধ করতে পারি সেটা ভালো না, নাকি অসুখটা হওয়ার পরে সেটাকে আমরা মানে সুস্থ করে তুলবো মানে সমাধান করবো সেটা ভালো, নাকি প্রতিরোধ করাটা ভালো? সেটাই, প্রতিরোধ করা ভালো না। মানে প্রিকশন ইজ অলওয়েজ, মানে আমরা যদি প্রিকশন মানে প্রিকশনটা আমরা আগে থেকে যদি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখি, পূর্ব প্রস্তুতি সমস্যা হওয়ার পরে সেটা সমাধান করা হচ্ছে তো অবশ্যই ভালো। সমাধান আমরা সমস্যাটাই হতে দিব না, তাই না? তার মানে এটাই, তার মানে ম্যানেজারদেরকে অবশ্যই সমস্যার ব্যাপারে ধারণা থাকতে হবে যাতে তারা দেখেন সলভ। Minor problems can be solved by managers. For major problems, the outside research consultants are hired. ছোটখাটো সমস্যা সব কিছুর জন্য তো রিসার্চ করা দরকার নেই, আছে যেগুলো ওয়ার্ড সলভিং ফর অনেক বড় সমস্যা। এখন এক দুজনের মধ্যে ঝগড়া লাগছে আর এটা নিয়ে আমি রিসার্চ করবো, তাই না? মানে সিম্পল বিষয়, এগুলো তো নর্মালি সলভ করা যেতে পারে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যেটা বলতেছে তারপর স্লাইডে, the manager who is knowledgeable about research can interact effectively with the researchers. তার মানে যে অলরেডি রিসার্চের ব্যাপারে যাদের নলেজ আছে বা ইনফরমেশন আছে তারা কি করতে পারে, ইন্টারঅ্যাক্ট করতে পারে রিসার্চারের সাথে, তাই না? Knowledge about research process helps managers to determine whether or not the recommendations are appropriate for implementation, তাই না? তার মানে যে নলেজ অ্যাবাউট রিসার্চ প্রসেস, যে রিসার্চ প্রসেসটা হচ্ছে ওটা কি অ্যাকচুয়ালি ডিটারমাইন করে দিতে পারে যে কোন প্রসেসে কি। তার মানে যদি নলেজ ম্যানেজার কি করবে, একজন রিসার্চারের কাছে যাবে। রিসার্চ সব কোম্পানির তো রিসার্চার থাকে না, থাকে? তারা কি করে আউটসাইড অর্গানাইজেশনের কাছে যায় বা যে কোনো রিসার্চ কোম্পানির কাছে যায়, ঠিক না? গেলে তারা যে বলে যে আমাদের এই সমস্যা, আমাদের এই সমস্যাটার সমাধান দরকার, তখন যে তারা রিসার্চ কোম্পানির যারা লোক আছে তারা যে শুনে যে কি কি সমস্যা, তারা বিভিন্ন ডেটা কালেক্ট করে, কালেক্ট করার পরে তারা ওটা একটা কি করে, ফাইন্ডিং স্টাডি করে, অ্যানালাইজ করে, তারপর একটা সমাধান দেয়, ঠিক কি না? তাহলে এই যে তার মানে যে এই যে সমস্যাটা তো আমাদেরকে আগে কি বলতে হবে, ক্লিয়ারলি বলতে হবে, তাই না? সুন্দর করে বুঝায় বলতে হবে। তার মানে আমার যদি নলেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে বলতে পারবো এবং তারা অ্যাকচুয়ালি ঠিকমতো কাজটা করতেছে কিনা সেটাও বুঝতে পারবো, মানে ধারণা করতে পারবো। সে যে করতেছে অ্যানালাইসিস যা বুঝাবে আমি তো তাই বুঝবো, তাই না? When managers understand the research reports of their organizations, they will be equipped to take intelligent, educated, calculated risks with known probabilities attached to the success or failure of their decision. Research then becomes a useful decision making. So আমি আপনাকে একটা রিপোর্ট দিলাম, রিপোর্ট দেওয়ার পর আপনি কিছু বুঝতেছেনই না, তাহলে কি হবে? এটা নিয়ে আমি সবকিছু রিসার্চ করলাম, ডেটা অ্যানালাইসিস করলাম, ডেটা ফাইন্ড করলাম, ফাইন্ড অ্যানালাইসিস করে একটা সলিউশন দিলাম, কিন্তু এটা আপনি বুঝতেছেনই না। সলিউশন দিলাম কিন্তু আপনি সলিউশনটা বুঝতেছেন না, তাহলে কি আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন? পারবেন না। ডক্টর আপনাকে সব দিল, রোগ দিয়ে করলো, টেস্ট করলো, টেস্ট করার পর আপনাকে ওষুধ দিল, কিন্তু আপনি বুঝবেন না অ্যাকচুয়ালি কখন কোন ওষুধ কোন টাইমে খাইতে হবে, বা উল্টা পাল্টা ওষুধ খাবেন, তাহলে লাভ হবে, সলিউশন হবে? তো ব্যাপারটা হচ্ছে এমন, বুঝতে হবে। পরেরটা দেখেন, ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল। একটা আমরা এটা সহজ শর্টকাটে বুঝিয়ে দেই, ঠিক আছে? ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল। তো ইন্টারনাল রিসার্চ আমার একটা আছে কি কনসালটেন্টস ভার্সেস কি রিসার্চার্স, তাই না? কনসালটেন্টস ভার্সেস রিসার্চার্স কি একটা আছে আপনি কনসালটেন্টের কাছে যেতে পারেন বাইরে, আর একটা আছে আপনার নিজস্ব। তার মানে দেখেন, some organizations have their own research department which might be called the management services department, the organizations and methods department, R&D department, research and development. তার মানে এই জিনিসটা আপনারা জাস্ট একটু বুঝে রাখেন, এত ডেপথলি এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল। ইন্টারনাল রিসার্চার্স একটা থাকে আপনার নিজস্ব রিসার্চ একটা উইং থাকে,
হ্যাঁ কি কি হতে পারে নিজস্ব ইন্টারনাল দেখেন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই যে ধরেন বড় বড় যে কোম্পানিগুলো আছে আপনি চিন্তা করে দেখেন যে স্যামসাং ফেয়ার, এখন স্যামসাং কি করছে ফেয়ার ইলেকট্রনিক্সের সাথে তারা ইয়ে করছে, তার মানে স্যামসাং যারা আছে তাদের কি নিজস্ব রিসার্চ উইং আছে না, কারণ তাদের কাজই তো ডেভেলপ করা, রিসার্চ এন্ড আর&ডি বলে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তাহলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যদি কন্টিনিউয়াসলি না করে তাহলে কি নিউ মডেল অফ মোবাইল ফোন আনতে পারবে? হ্যাঁ নতুন নতুন মডেলের মোবাইল ফোন টেকনোলজি এগুলো আনতে পারবে? আনতে তো পারবে না। তার মানে এই এখন স্যামসাং এর ফোল্ডিং আসছে দেখছেন? হ্যাঁ মানে ছোটই কিন্তু আপনি এটা চাইলে ফোল্ড করতে পারবেন। হ্যাঁ মানে ওটা ট্যাব হিসেবে বড় খুললে ট্যাব হয়ে যাবে, ট্যাবের মতো আর ফোনের মতো। তাহলে এই যে ফোল্ডিং যে ফোন এটা কি কিভাবে আসছে? এমনি চলে আসছে? অ্যাপল থেকে কি স্যামসাং ভালো? ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, এক একজনের পারসেপশনস এক এক রকম। সো ওটা তো একটা অ্যান্ড্রয়েড একটা অ্যাপল, বাট স্টিল অ্যাপল মানে অ্যাপল তো আগে আছে। অ্যাপল আগে আছে। হ্যাঁ তাহলে দেখেন এখন নিউ মডেল তাহলে কি ফোল্ডিং, তাহলে কিভাবে আসলো? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তাহলে সেটা কি তাদের ইন্টারনালি আছে। আবার সব কোম্পানি কি ইন্টারনাল থাকে? থাকে না তো, তাই না? আমি যদি একটা কোম্পানির ক্ষেত্রে একটা রিসার্চ করতে চাই, সেই কোম্পানিটা ছোট একটা কোম্পানি, তার মানে তার তো এত স্যামসাং অনেক বড় কোম্পানি, তাই না? হিউজ মাল্টিন্যাশনাল। তো অন্য ছোট একটা কোম্পানির জন্য কি এই সুবিধাগুলো থাকবে? তার তো নিজস্ব, তখন তাকে কি করতে হবে? এক্সটার্নালের কাছে যেতে হবে, তাই না? সো অ্যাডভান্টেজেস গুলো দেখেন, ইন্টারনাল রিসার্চের অ্যাডভান্টেজেস গুলো কি কি দেখেন? তাহলে কি হবে? অ্যাকসেপ্টেড বাই দ্য এমপ্লয়িজ, যদি আমার উইদিন দ্য অর্গানাইজেশন হয় বেশি অ্যাকসেপ্ট করব, কারণ বাইরে এসে কেউ যদি একটা ইনফরমেশন দিলে বা একটা দিলে হয়তো আমরা সহজে অ্যাকসেপ্ট করতে চাইবো না, তার মানে মোর ইজিলি অ্যাকসেপ্টেড বাই দ্য এমপ্লয়িজ, নিজস্ব ইন হাউস হলে, ঠিক না? তারপরে লেস টাইম টু আন্ডারস্ট্যান্ড, বিকজ দ্য টিম উড রিকোয়ার মাচ লেস টাইম টু আন্ডারস্ট্যান্ড। ইন্টারনাল হলে কি তারা সহজে প্রবলেমটা বুঝতে পারবে, কারণ তারা তো অর্গানাইজেশনেই কাজ করতেছে, তারা সহজে বুঝতে পারবে যে কোথায় কি সমস্যা হচ্ছে, কি আছে, তারা সহজে জিনিসটা ধরতে পারবে। অ্যাভেলেবল ফর ইমপ্লিমেন্টেশন, তার মানে তারা সমাধানটা দিয়ে সেই সমাধানটার জন্য আবার কি কাজও করতে পারবে, ইমপ্লিমেন্টেশনের জন্য কাজ করতে পারবে, ওই সমাধানটা কিভাবে করা যায় সেটাও তারা করে দিবে। মানে তারপর হচ্ছে আপনার কস্ট কনসিডারেবল লেস, যদি নিজস্ব হয় তাহলে স্বাভাবিক কি আরেকজনের কাছ থেকে নিতে গেলে সে একটা লাভ করে না, আচ্ছা কস্টলি বেশি হয়, আর নিজস্ব হাউস হলে কস্টলি কম হবে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লেস ফ্রেশ আইডিয়াস, পাওয়ারফুল গ্রুপস পারসিভড অ্যাজ এক্সপার্টস, অর্গানাইজ বায়াসেস। আবার অনেক সময় দেখা যায় কি নিজস্ব হলে কি হয়? বায়াস হয়ে যায়, কিন্তু চিন্তা করে দেখেন বায়াস হয়ে যায় না? আমি যদি আমারটা করতে যাই, আমার ব্যাপারে কি আমার খারাপ কথাটা আমার মধ্যে আসবে? আমি যদি আমার ব্যাপারে বলতে চাই, আরেকজন যদি আমার ব্যাপারে বলে তাহলে কি ভালো খারাপ দুইটাই বলবে, আর আমার ব্যাপারে কিন্তু আমি ভালোটাই বলবো, আমারটা কিন্তু আমি খারাপ বলবো। সো ওই একটা প্রবণতা বায়াস হয়ে যায়, মানে একদিকে কি হয়ে যায়, সো এরকম হওয়া যাবে না। তারপর অনেক সময় আমরা একই জায়গায় কাজ করতে করতে না আমরা নতুন করে থিঙ্ক করতে পারি না, একটা জিনিস যে একটা এই কারণে যে জিনিসটা হচ্ছে বাইরের মানুষটা হয়তো এসে বুঝবে, কিন্তু আমি আপনি সেম জায়গা থেকে হয়তো আমাদের মাথায় ওই জিনিসটা আসেই নেই কখনো, ফ্রেশ নিউ আইডিয়া যেটাকে বলে, বুঝি বলে না, এই জিনিসটা আমরা কোনো ভাবি না, কিন্তু একটা বাইরের মানুষ আসলে কিন্তু ভাবতে পারে, বুঝতে পারছেন? সেটাই তো এগুলো মোটামুটি ইয়াতে। আর এক্সটার্নাল কনসালটেন্টস এর জন্য কি দেখেন, তারা কি মোর নলেজেবল এক্সপিরিয়েন্স হয়, তারা তো কাজই হচ্ছে এটা, সারাক্ষণ এটা নিয়ে কাজ করতে থাকে, সেইটার উপরে তারা কি স্পেশালাইজড, সে স্পেশালাইজড যদি হয় তাদের কি ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স বেশি, নলেজ বেশি, অন্য দক্ষতা বেশি, তার মানে তাদের জন্য জিনিসটা অনেক কি ইজি টু কন্ডাক্ট, ঠিক কি না? আর ডিসঅ্যাডভান্টেজেস কি? কস্ট সাধারণত হয়, কারণ স্বাভাবিক আপনি যখন আরেকজনকে এনে দিয়ে একটা কাজ করাবেন তাকে তো আপনার দিতে হবে, তার একটা লাভ, তার একটা সময় দিবে, শ্রম দিবে, মেধা দিবে, তাকে আপনাকে পে করতে হবে না, একটু হাই পেমেন্ট করতে হবে, তাই না? তারপরে দে নিড আ কনসিডারেবল টাইম, কেন কনসিডারেবল? তারা তো আপনার একটা কাজ নিয়ে বসে নাই, অনেকগুলো কাজ একসাথে করতেছে, তাই না? তাদেরকে সময়ও লাগবে বেশি। দে সেলডম গেট আ ওয়ার্ম ওয়েলকাম নর আর অ্যাপ্রিশিয়েটেড বাই এমপ্লয়িজ, অনেক সময় দেখা যায় যে নিজস্ব এমপ্লয়িরা বাইরের লোকজনকে পছন্দ করে না, তাই না? যে কোনো সিক্রেটস রিভিল হয়ে যায় কিনা, বা তাদের থ্রুতে কোনো একটা মানে বুঝতে পারছো ব্যাপারটা, যে এই ধরনের they charge additional fees for their assistance in the implementation and evaluation process. তারা যদি দেখা যায় প্রবলেম বের করে সলিউশন বের করে দিল, কিন্তু সলিউশনটা যে ইমপ্লিমেন্টেশন করবেন বা ওই জিনিসটাকে যে আপনি অ্যাপ্লাই করবেন সেটার জন্য আমরা আলাদা ফিসও নিয়ে থাকি। সো প্রিটি বেসিক্স। ফাইনালি হচ্ছে ইথিক্স। ইথিক্সটা সব জায়গায় গুরুত্বপূর্ণ। ইথিক্সের মধ্যে একটা জিনিস আপনাদেরকে বুঝি, ইথিক্স বলতে আপনারা কি বোঝেন বলেন তো? ইথিক্যাল ইথিক্স, হ্যাঁ
ইথিক্স আর লিগ্যালের মধ্যে ডিফারেন্সটা কি? জি স্যার। লিগ্যাল আর ইথিক্স। লিগ্যাল কি স্যার? লিগ্যাল স্যার লিগ্যাল তো হচ্ছে যে ইথিক্স দুইটা টার্ম না, একটা কি ইথিক্স, ই টি এইচ আই, ইথিক্স, এটা আরেকটা কি লিগ্যাল। ইথিক্স বলতে কি বুঝেন? নৈতিকতা। ইথিক্সটা যদি আমি করি, ইফ আই ফলো ইথিক্স, গুড, তাই না? মানে ভালো। আমি যদি ফলো না করি, আনফলো করি, তাহলে স্যার কোনো সমস্যা নেই। সমস্যা আছে, মানে উইল আই বি পানিশড বা কোনো সমস্যা মানে। আর লিগ্যালের ক্ষেত্রে কি স্যার এটা করতেই হবে। করতে হবে, ফলো যদি করি হ্যাভ টু, ফলো মাস্ট, তাই না? জি স্যার। আনফলো করলে পানিশমেন্ট আছে। যেমন দেখেন ইথিক্স, একজন বয়স্ক মানুষ, সে 70 বা 80 ইয়ার্স ওল্ড, আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেছেন, সে আপনি দেখে তাকে 70 ইয়ার্স ওল্ডটাকে আপনি কি করলেন? বসতে দিলেন, দিলে সেটা কি গুড। আপনি যদি না দেন বসতে 70 ইয়ার্স ওল্ডকে, সেটার জন্য কি আপনার কোনো শাস্তি আছে? সেটার জন্য আপনাকে কেউ বলতে পারবে না, করলে ভালো ডেফিনেটলি, তাই না? বাট নো পানিশমেন্ট। বাট আপনি একটা পার্সনের গায়ে কি করলেন? হাত তুললেন। আপনি একজন মানুষকে আপনি মানে ফিজিক্যালি অ্যাবিউজ করতে পারেন, মানে মারতে পারবেন? যদি একজনের গায়ে আপনি হাত তুলেন, সেটার জন্য কি আছে? পানিশমেন্ট আছে। সো ডিফারেন্সটা বুঝতে পারছেন? একটা আছে যে ফলো করলে ভালো, না করলে কোনো পানিশমেন্ট নাই, দ্যাট ইজ ইথিক্যাল। বাট এটা করাটা উচিত, মানে শুড বি নৈতিকতা যেটা, আর না করলে সেটাই। সো এরকম রিসার্চের সাথে এই ইথিক্সের কি অনেক বড় সম্পর্ক। যেরকম এখন দেখেন, আপনি কিন্তু অনেক চাইলে একটা জিনিসকে কি করতে পারেন? ম্যানিপুলেট করতে পারেন। আপনি কি করলেন? রাইট অ্যান্সারটা দিলেন না, আপনি রাইট অ্যান্সারটা দিলেন না, আপনি জিনিসটাকে ম্যানিপুলেটেড ভাবে করলেন। তাহলে কি বলছে? ইথিক্স ইন বিজনেস রিসার্চ রেফার্স টু আ কোড অফ কন্ডাক্ট অফ বিহেভিয়ার ওয়েল কন্ডাক্টেড রিসার্চ। একজনকে আপনি বায়াস করতে পারবেন না, আপনি বলে দিলেন এটা না, এই অ্যান্সারটাই দেখেন, এরকম আপনি বলতে পারবেন না। আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে, যাতে সত্যিটা এবং রিয়েলিটিটা তুলে আনতে পারেন। ঠিক আছে? Ethical conduct applies to the organization and the members that have sponsored the research, the researchers who undertake the research, and the respondents who provide them with the necessary data. তার মানে আপনি যা করবেন, ইথিক্যাল দুজনের হতে হবে, যে রিসার্চার তারও, যে রেসপন্ডেন্ট তারও, দুজনের, তাই না? কারণ রেসপন্ডেন্ট রিসার্চার কি করতে পারবে না? রেসপন্ডেন্টকে বায়াস করতে পারবে না, যাতে তাকে ভুল তথ্য দেয়। আর রেসপন্ডেন্টেও কি করতে হবে? সঠিক তথ্যটা দিতে হবে, না দিলে তো কি হবে? বায়াস হয়ে যাবে না, ভুল তথ্য দিলে সেটা। ফাইনালি কি বলছে? the members that sponsor the research should do it in the good faith, pay attention to what the results indicate, and pursue organization interest. Ethical conduct should be reflected in the behavior of what? The researchers who conduct the investigation, J researchers conduct investigation, the participants who provide the data, মানে যারা যেসব রিসার্চার কি করতেছে, ইনভেস্টিগেশনটা করতেছে, যারা রিসার্চ করতেছে, তাদেরকে কি করতে হবে? কোড অফ কন্ডাক্ট ফলো করতে হবে বা ইথিক্স ফলো করতে হবে। এবং যারা রিসার্চে পার্টিসিপেট করতেছে, যারা তথ্য দিবে, তাদেরকেও ইথিক্স বা কোড অফ কন্ডাক্ট ফলো করতে হবে। এবং দ্য অ্যানালিস্ট হু প্রোভাইড দ্য রেজাল্টস, আবার যারা অ্যানালিস্ট আছে, যারা প্রোভাইড দ্য রেজাল্টস, এন্ড ফাইনালি দ্য এন্টায়ার টিম দ্যাট রিপ্রেজেন্টস দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্টস এন্ড সাজেশনস এন্ড সাজেস্টস অল্টারনেটিভ সলিউশন। তার মানে কয়টা পার্টি? রিসার্চার, পার্টিসিপেন্টস, অ্যানালিস্ট যারা ডেটা অ্যানালাইসিস করে, এন্ড ফাইনালি এন্টায়ার রিসার্চ টিম, যারা নাকি হোল জিনিসটাকে স্যার। প্রত্যেককেই কি করতে হবে? ইথিক্যাল হতে হবে, ইথিক্যাল হতে হবে, কোড অফ কন্ডাক্টটা ফলো করতে হবে। আর আমার মন চায় আমার যেটা ইচ্ছা আমি সেটা দাগাইলাম, আমাকে কি এর জন্য কেউ শাস্তি দিতে পারবে? আমার মনে হয়েছে এটা আমি এটা দিচ্ছি, বাট ইথিক্যাল কি হবে? অ্যাকচুয়াল রাইট অ্যান্সারটা দেওয়া। বুঝতে পারছেন? সো দ্যাটস ইট, এন্ড অফ চ্যাপ্টার 1। তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা শেষ করলাম চ্যাপ্টার 1। আজকে আনফরচুনেটলি আমাদের ভিডিওটা মিসিং হয়ে গিয়েছে না, তো অন্যরা তো বাকিরা তো দেখতে পাবে, এটা একটা সমস্যা। স্যার ফোনের সমস্যা ছিল এর জন্য। তো এই তো নেক্সট ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব, হ্যাঁ, চ্যাপ্টার 2। তো
আমাদের অলরেডি দুইটা চ্যাপ্টার কমপ্লিট হলো। আপনারা কি বুঝতেছেন? জি স্যার। কঠিন মনে হচ্ছে বা কনফিউশন মনে হচ্ছে? না স্যার, এরকম। মানে বুঝতে তো সমস্যা হচ্ছে না, ক্যাচ আপ করতে পারতেছেন তো? জি স্যার। আরো কোনো কিছু ইনক্লুড করা যায় যেটা করলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে বা স্যার এভাবেই ঠিক আছে। ঠিক আছে? জি স্যার। ওকে, মানে হ্যাঁ অ্যাসাইনমেন্ট স্যার, হচ্ছে এস চ্যাপ্টার থেকে অ্যাসাইনমেন্ট দিবেন? না আরেক কয়েকটা চ্যাপ্টার পড়েনি, এটা তো মাত্র ইন্ট্রোডাকশন শুরু করলাম না। মানে ওই যে একটা একটু ভারী কাজে একটু হালকা হালকা দিলে এরকম করলে হয়। মানে একবারে পুরোটা না দিয়ে সেটা বলতেছেন? মানে একটু হালকা হালকা দিলে আমার স্যার সুবিধা কারণ হয়। হয় কি মিডের পর সব সাবজেক্ট একসাথে অ্যাসাইনমেন্ট দেয় একসাথে আমি আগের থেকেই দিয়ে দিব আপনাদেরকে, বুঝছেন? মানে আগের থেকেই দিয়ে দিব বলতে কি, মানে এটা আপনাদেরকে একটা প্রপোজাল সব সাবজেক্ট একসাথে করতে গেলে না একটা করতে আরেকটা ই হয় না স্যার। বুঝতে পারছি আগের থেকে, হ্যাঁ সেটা অবলম্বন করে যদি করতে চান সেটা করে দেবো না ব্যবস্থা। তো ভিডিও